এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানকে ধ্বংসে সফল হবেন না ট্রাম্প, খামেনির চূড়ান্ত হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে আইআরজিসির নৌমহড়া, জেনেভায় দ্বিতীয় দফার পরমাণু আলোচনা শুরু। আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েল, ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে তোলপাড়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ৬ ঘণ্টার বৈঠক, কিন্তু মিলছে না সমাধান। গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরায়েল, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। ব্রিটিশ পারমাণবিক সুরক্ষা ইউরোপকে বাঁচাবে না, রাশিয়ার হুঁশিয়ারি। বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইরানকে ধ্বংসে সফল হবেন না ট্রাম্প, খামেনির চূড়ান্ত হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে আইআরজিসির নৌমহড়া, জেনেভায় দ্বিতীয় দফার পরমাণু আলোচনা শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংসে সফল হবেন না বলে মন্তব্য করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার দেশটিতে দেওয়া এক ভাষণে খামেনি ওই মন্তব্য করেছেন। একই দিনে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মাঝে পারমাণবিক সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় আলোচনা শুরুর আগে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। খামেনি বলেছেন, সম্প্রতি এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ৪৭ বছরেও আমেরিকা ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে পারেনি। আমি আপনাকে বলছি, আপনিও সফল হবেন না। মঙ্গলবার জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের দ্বিতীয় দফার আলোচনা শুরুর মাঝেই খামেনি ওই মন্তব্য করেছেন। এর আগে ফেব্রুয়ারির শুরুর দিকে দুই দেশের মাঝে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত বছর ইরান ইসরায়েল যুদ্ধের সময় আগের আলোচনা ভেঙে পড়ার পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে ইরানের প্রাণঘাতী দমনপীড়নের পর যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী বহর মোতায়েনের পর নতুন করে ওই আলোচনা শুরু হয়েছে। ভাষণে সতর্ক করে দিয়ে খামেনি বলেছেন, উপসাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হতে পারে। তিনি বলেন, আমরা বারবার শুনি তারা ইরানের দিকে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। যুদ্ধজাহাজ নিঃসন্দেহে একটি বিপজ্জনক অস্ত্র, কিন্তু সেটাকে ডুবিয়ে দিতে সক্ষম অস্ত্র আরও বেশি বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফল নিয়েও সংশয় প্রকাশ করেন খামেনি। তিনি বলেন, বাস্তবে আলোচনার খুব বেশি সুযোগ নেই। যদি আলোচনা হয় তাহলে আগেভাগে আলোচনার ফল নির্ধারণ করে দেওয়া ভুল এবং উন্মাদনার শামিল। ইরানের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের বিষয়ে যুক্তরাষ্ট্রের আহ্বানের বিষয়ে এমন কথা বলেছেন তিনি। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র স্বল্প সময়ের জন্য ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নেয়। যুদ্ধের আগে ৬০% বিশুদ্ধতায় পৌঁছানো সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম প্রধান বিরোধের বিষয় হিসেবে রয়ে গেছে। যুক্তরাষ্ট্র বারবার শূন্য সমৃদ্ধিকরণের আহ্বান করেছে এবং আলোচনায় ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলিকে সমর্থনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে চেয়েছে, যা ইসরায়েলও আলোচনায় আনতে চাপ দিয়েছে। কিন্তু ইরান বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে কোনো আপোষ করা হবে না এবং আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকতে হবে। খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য কখনো হুমকি স্বরূপ, কখনো কি করা উচিত আর কি করা উচিত নয় তা নিয়ে নির্দেশনামূলক, ইরানি জাতির ওপর আধিপত্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই প্রকাশ করে। আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েল, ভিডিও ভাইরাল, বিশ্বজুড়ে তোলপাড়। আল আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। মসজিদের ভেতর থেকেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরনো শহর এলাকায়। মঙ্গলবার আনাদোলু এজেন্সি একটি প্রতিবেদনে জানায়, গত সোমবার সন্ধ্যায় স্থানীয় সময় আল আকসা মসজিদের প্রাঙ্গণ থেকে ইমাম শায়েখ মোহাম্মদ আল আব্বাসিকে আটক করে ইসরায়েলি বাহিনী, কিন্তু ইসরায়েলি পুলিশের তরফ থেকে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, আল আকসাকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বিধিনিষেধ আরও জোরদার করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর কড়াকড়ির পাশাপাশি প্রবেশে আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা। একই সঙ্গে পুলিশের সুরক্ষায় বসতি স্থাপনাদের অনুপ্রবেশও বেড়েছে। এদিকে পবিত্র মাস মাহে রমজান শুরুর ঠিক আগে ইসরায়েলের এমন আচরণে ক্ষোভ সেরেছে মুসলিমদের মাঝে। এর আগে জেরুজালেমের জাতি সংকট নিরসনের
লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পঞ্চি খাটানোর আহ্বান জানিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিলেন সাবরি। এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায় আব্বাসিকে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের দাবি এটি আল আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। সংগঠনটি আরও অভিযোগ করে জানায় রমজানকে সামনে রেখে মসজিদে লজিস্টিক প্রস্তুতিতেও বাধা দেওয়া হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ৬ ঘণ্টার বৈঠক, কিন্তু মিলছে না সমাধান। প্রায় ৪ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ থামাতে আবারও বসছে শান্তি আলোচনা। সুইজারল্যান্ডের জেনেভায় বুধবার নতুন করে বৈঠকে বসছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। এই আলোচনায় মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। তবে শুরুতেই স্পষ্ট হয়েছে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে, বড় কোনো অগ্রগতির ইঙ্গিত মেলেনি। এর আগে আবুধাবিতে ২ দফা আলোচনা হলেও কোনো সমাধান আসেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি দ্রুত একটি সম্মানজনক চুক্তিতে যেতে চান। তবে তিনি প্রশ্ন তুলেছেন রাশিয়া আদৌ শান্তি চায় কিনা। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন ভ্লাদিমির মেদিনস্কি। ইউক্রেনের পক্ষে আছেন রুস্তেম উমেরভ। এদিকে আলোচনা শুরুর আগেই আবারও হামলার অভিযোগ উঠেছে। ইউক্রেন বলেছে রাশিয়া এক রাতে ২৯টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৩৯৬টি ড্রোন ছুড়েছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। রাশিয়াও পাল্টা অভিযোগ করেছে ইউক্রেন ১৫০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে, বিশেষ করে ক্রিমিয়া অঞ্চলে। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ৫ ভাগের ১ ভাগ এলাকা দখলে রেখেছে। এর মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়াও রয়েছে। মস্কো পূর্ব ইউক্রেনের দনেৎস্ক পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে চায়, কিন্তু কিয়েভ বলছে নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া তারা কোনো চুক্তি করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দ্রুত আলোচনায় আসার আহ্বান জানিয়েছেন। তবে পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে শান্তির পথ এখনও সহজ নয়। যুদ্ধের আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগতে পারে। গাজা থেকে ১ মিলিমিটারও সরবে না ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সাফ জানিয়ে দিয়েছেন হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার তথাকথিত ইয়েলো লাইন বা হলুদ রেখা থেকে ইসরায়েলি বাহিনী ১ মিলিমিটারও সরবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সমাপ্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হলেও ইসরায়েল তাদের অবস্থানে অনড় রয়েছে। উল্লেখ্য, এই ইয়েলো লাইন বলতে গাজার পূর্ব দিকের সেই সীমানাকে বোঝায় যেখানে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী পিছু হটেছিল। একটি সংবাদ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় কাটস জোর দিয়ে বলেন হামাসকে কোনোভাবেই অস্ত্র বা টানেল সহ গাজায় টিকে থাকতে দেওয়া হবে না। তিনি দাবি করেন যতক্ষণ পর্যন্ত শেষ টানেলটি ধ্বংস না হচ্ছে এবং হামাস পুরোপুরি নিরস্ত্রীকরণ না করছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করবে না। এর আগে গত সোমবার ১৬ ফেব্রুয়ারি ইসরায়েলের মন্ত্রিসভার সচিব ইয়োসি ফুটস ঘোষণা করেছিলেন হামাসকে অস্ত্র সমর্পণের জন্য ৬০ দিন সময় দেওয়া হবে, অন্যথায় পুনরায় যুদ্ধ শুরু করার হুমকি দেন তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই দীর্ঘমেয়াদী যুদ্ধে ফিলিস্তিনের গাজায় অন্তত ৭২,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে এবং ৯০% অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও ২০২৫ সালের অক্টোবরে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তবে ইসরায়েল বারবার তা লঙ্ঘন করে বিমান হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ট্রাম্পের পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজার পুনর্গঠন এবং মানবিক সহায়তা বৃদ্ধির কথা থাকলেও নিরস্ত্রীকরণের শর্তটি বর্তমানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যতে আরও শক্তিশালী করতে শিল্ড অফ ইসরায়েল নামে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এই প্রকল্পের আওতায় আগামী ১ দশকে প্রতিরক্ষা বাজেটে আরও ৩৫০ বিলিয়ন শেকেল বা প্রায় $৯৫ বিলিয়ন যোগ করার পরিকল্পনা করা হয়েছে। কাটস জানান মিত্রদের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোই তাদের প্রধান লক্ষ্য, যাতে যুদ্ধের সময় স্বাধীনভাবে প্রতিরক্ষা নিশ্চিত করা যায়। ব্রিটিশ পারমাণবিক সুরক্ষা ইউরোপকে বাঁচাবে না, রাশিয়ার হুঁশিয়ারি। লন্ডন ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। ব্রিটিশ পারমাণবিক সুরক্ষা ব্যবস্থা ইউরোপকে কোনো বাড়তি নিরাপত্তা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রেই কেলেন। সম্প্রতি রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন ব্রিটিশ এই পারমাণবিক সুরক্ষার সম্প্রসারণ আসলে একটি বিভ্রম মাত্র এবং এটি ইউরোপীয় দেশগুলোর জন্য কোনো বস্তুগত নিরাপত্তা নিশ্চিত করবে
চলবে না। মূলত যুক্তরাষ্ট্র যখন ধীরে ধীরে ইউরোপের নিরাপত্তা থেকে নিজেদের ফোকাস কমিয়ে চীন ও নিজ দেশের দিকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে, তখন থেকেই ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিজস্ব পারমাণবিক শক্তি বৃদ্ধির আলোচনা জোরালো হয়ে ওঠে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ইতোমধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্সের পারমাণবিক সুরক্ষার আওতায় আসার আগ্রহ প্রকাশ করেছেন। তবে মস্কো এই পদক্ষেপকে রাশিয়ার বিরুদ্ধে একটি উস্কানোমূলক তৎপরতা হিসেবে দেখছে। রুশ রাষ্ট্রদূত কেলিন স্পষ্টভাবে জানিয়েছেন, ব্রিটেন তার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর যে চেষ্টা করছে তা মস্কোর সামরিক পরিকল্পনায় গুরুত্বের সাথে নেওয়া হবে। তিনি মনে করেন, লন্ডনের এই পদক্ষেপ আসলে ইউরোপীয় নিরাপত্তায় নেতৃত্ব দেওয়ার একটি অবাস্তব প্রচেষ্টা মাত্র। বর্তমানে যুক্তরাজ্যের হাতে থাকা ভ্যানগার্ড শ্রেণীর 4টি সাবমারিন এবং 225টি পারমাণবিক ওয়ারহেড কোনোভাবেই রাশিয়ার কৌশলগত অবস্থানের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারবে না বলে তিনি ইঙ্গিত দেন। এদিকে মিউনিক নিরাপত্তা সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আশঙ্কা প্রকাশ করেছেন, এই দশকের শেষ নাগাদ রাশিয়া ন্যাটোর উপর হামলা চালাতে পারে। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া ইউরোপে আক্রমণের কোনো উদ্দেশ্য নেই, তবে ন্যাটোর পক্ষ থেকে কোনো হামলা হলে তার পূর্ণ সামরিক জবাব দেওয়া হবে। বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা। বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন তিনি। মঙ্গলবার নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যেখানে বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে, সেখানে ভারতের নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। বাংলাদেশি নির্বাচনের সময় ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হলেও তা ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেন মমতা। তিনি বলেন, ওদের শেখা উচিত। গত কয়েকদিন আগেই বাংলাদেশে নির্বাচন হলো, সবাই ভেবেছিলেন সহিংসতা হবে, কিন্তু দেখুন ওরা কত শান্তিপূর্ণ উপায়ে ভোট করেছে। আর ভারতে যা হচ্ছে তা লজ্জাজনক। নির্বাচন কমিশন এখন তুগলকি কমিশন হয়ে দাঁড়িয়েছে। কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেন, গণতন্ত্রকে গুড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। রাজতন্ত্র বা তুগলকি আমলেও এমনটা দেখা যায়নি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লাখ লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেক যোগ্য ভোটারও আছেন। চূড়ান্ত ভোটার তালিকা থেকেও অনেকের নাম বাদ দেওয়া হতে পারে। এটা জোচ্চুরি। বিজেপিকে সুবিধে করে দিতেই ভোটার তালিকায় এই কারচুপি করা হচ্ছে। প্রসঙ্গত, গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209 আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট 78টি আসনে জয়ী হয়ে সংসদে বিরোধী দল হিসেবে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি অনেকের মধ্যে আশঙ্কা থাকলেও বাস্তবে নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।